আর আমার মা খুব খুব বড় ফ্যান তোমার। অনেদি কিন্তু ভিডিওটা দেখে খুব কিস্তি করবে। খান্ডালা শুনলেই সেই গানটার কথা মনে পড়ে, এ ক্যা বলতি তু। হিমাদ্রি গির পারে এখানে কি লাগিয়েছে দেখো, স্যালারি শেষ হয়ে গেছে। এই যে দেখে বোঝা যাচ্ছে মুম্বাই। বল না, স্বীকার কর না ভাই, সবাই দেখে, যে কোনো ছেলে দেখে। এখন তামা তুমি দেখো, সবাই দেখে তো। গুড মর্নিং ফ্রম লোনাভলা। তোমরা জানো আমাদের মনসুন মহারাষ্ট্রের একটা সিরিজ চলছে, আর এই সিরিজে গত পরশু দিন আমরা লোনাভলা এসে পৌঁছেছিলাম। মহারাষ্ট্রে খুবই পপুলার একটা ডেস্টিনেশন, খুবই পপুলার একটা হিল স্টেশন লোনাভলা। লোনাভলাতে কিন্তু আমরা বেশ এনজয় করেছি গতকাল। মানে এই ট্রিপের সব থেকে বড় অ্যাডভেঞ্চার, মানে চরম একটা অ্যাডভেঞ্চার হয়েছে গতকাল, সেটা আমি আর হিমাদ্রি পুরো এনজয় করেছি। আর আশা করছি তোমাদেরও এনজয় করাতে পেরেছি কিছুটা। যারা এখনো অব্দি আগের ব্লগটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আগের ব্লগটা অবশ্যই দেখতে, তাহলে লোনাভলার অ্যাডভেঞ্চারের ফিল তোমরা একটু নিতে পারবে। লোনাভলাতে আমাদের প্যাকিং চলছে, কারণ লোনাভলাকে বিদায় জানানোর সময় এসে গেছে আমাদের। জাস্ট প্যাকিং চলছে। 3 দিন আমরা এই রুমে ছিলাম, আর রুমের অবস্থা দেখো পুরো এরকম হয়ে গেছে। তাও তো কিছুটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, গোছানো। আর আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না থাকতে, আবার একটা ক্ষতি হয়েছে। তোমাদের বারবার বলছি যে এই ট্রিপে আমার খালি ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকে আবার কমেন্ট করছে কি বলতে, বনিকে আনা হয়নি বলে এরকম ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমি এরকম কমেন্ট পেয়েছি বেশ কিছু স্টোরিতে। আমি এরকম প্রথমে আমার গোপ্রোর 2টো মাইক অ্যাডাপ্টার গেছে, ওখানে 9000 টাকার মতো খরচা। তার সাথে আমার গোপ্রোর কি বলে এটাকে, এই কেস কিনতে হয়েছে। তার সাথে আর কি কি যেন হলো, রেইনকোট, নতুন রেইনকোট ছিঁড়ে গেল। বাইকের ক্ষতি হলো, 2খানা লুকিং গ্লাস ভেঙে গেল। তার সাথে আরো একটা ক্ষতি যেটা দেখানোর, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মোটামুটি এই ফোনটাও আমি ইউজ করি। এটা হচ্ছে Redmi Note 8, একটু পুরনো ফোন। ছোট বড় কাজের জন্য ইউজ হয়। কালকে হঠাৎ করে দেখলাম এটা স্ক্রিনটা গেছে। সবকিছু মিলিয়ে যা হচ্ছে 20,000-এর কাছাকাছি লস হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা এখান থেকে রেডি হবো, হয়ে বেরোবো। সামনে বেরিয়ে কিছু লোনাভলা সাইট সিন রয়েছে, আমাদের সাইট সিন গুলো করবো। তারপরে আমরা এগোবো হচ্ছে সামনের দিকে। সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাবো এরপরে। তবে এটুকুনি বলে দিই, ট্রিপ কিন্তু প্রায় শেষের দিকে। জুতোর অবস্থাটা কি হয়ে রয়েছে। দুপুর 1:15 বাজে, আর আমরা রেডি হয়ে গেছি। বাইকে পুরো লাগেজ লোড করা হয়ে গেছে। 2টো বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হোটেলটাতে আমরা ছিলাম লাস্ট 2-3 দিন ধরে। এই হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড, একদম মানে লোনাভলা মেন রোড দিয়ে এসেই বাদিকে একদম। এখান থেকে লোনাভলা মেন মার্কেটটা হচ্ছে ওই ধরে নাও 1 কিলোমিটার মতো। আর এই হচ্ছে নাম্বার 8380088750। লোনাভলা আসলে এখানে থাকতে পারো, নেটওয়ার্কও ভালো পাবে, আর মোটামুটি স্টেও ভালো রয়েছে। তার সাথে এখানে সুইমিং পুলও রয়েছে, বেশ সুন্দর একটা সুইমিং পুলও অ্যাভেল করতে পারবে। আমরা আজকে কোথা দিয়ে কোথায় যাব সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমাদের করতে হবে খাওয়া দাওয়া। খিদে পেয়েছে প্রচন্ড জোরে, তো খাবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলো, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। তাহলে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। হোটেল থেকে জাস্ট মেন রোডের ডিস্টেন্সে তোমাদের একটুখানি চালিয়েই বুঝিয়ে দিতে পারবো। ওই ধরে নাও 300-200-250 মিটার মতো হবে। এই টানটা নিলেই জাস্ট মেন রোডে আমরা পড়ে যাবো, মানে লোনাভলার মেন রোড। অপোজিট সাইডে কিন্তু ট্রেন লাইন রয়েছে, মানে লোনাভলা স্টেশনটা এদিক ওদিক হবে। আরে বাবা, খুব স্পিডে ঢুকে যাচ্ছে। আজকে কিন্তু লোনাভলার অবস্থা বিশাল টাইট, তার কারণ বিশাল লোকজন লোনাভলাতে অলরেডি পৌঁছে গেছে। কারণ আজকে 15 অগস্ট, আর বুঝতেই পারছো একটা মানে বিরাট ছুটি 4-5 দিনের একটা ছুটি রয়েছে। সবাই এনজয় করতে লোনাভলা চলে এসছে। 510 রুপে 104.27 হচ্ছে পেট্রোলের প্রাইস এখানে পার লিটার। এখানে যাই দেখবে সব চিকি। এই সামনেই রয়েছে একটা রামকৃষ্ণ বলে দোকান। গতকালও এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আজকেও সেটা করবো। যদিও টাইমটা বুঝতেই পারছো, ব্রেকফাস্টের টাইম এটা নয়, কিন্তু করতে হবে। আমরা এখানে খাবার অর্ডার করেছি, খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের হিমাদ্রি दादा की করছে। क्या बेच रहे हो आप? बैलून। हाँ, कितना आज के दिन हम झंडे बेच रहे हैं। आज के दिन आप झंडे बेचते हो? हाँ। झंडे को रेस्पेक्ट भी करते हो ना? हाँ। आपका क्या नाम है? दीदिक। हाँ। कहाँ रहते हो आप? मैं अमरावती में। अमरावती में? हाँ। अच्छा, ये लिया ना
झंडा 10 रुपए देंगे। 10 रुपए हाँ। देना है एक्स्ट्रा दिया 10 रुपए আচ্ছা আজকে আমরা কি খাচ্ছি দেখো এটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি কোথাকার লোনাভলা তারপর হচ্ছে উপরে আবার স্পেশালি হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে একটা ডিম আর উপরে ধনে পাতা দিয়ে একটা সুন্দর টেক্সচার করে দিয়ে এই পেঁয়াজ ভাজাটা মনে হচ্ছে দাঁতে লাগবে আগের দিন ওই রাইসে ছিল দেখা যাক খেয়ে বাপরে এটা মনে হচ্ছে মেখে দিয়েছে আর স্মেলটা কেমন যেন পুরোপুরি মনে হচ্ছে যেন আমরা ম্যাগির মশলা যেমন ইউজ করি সেরকম টাইপের স্মেল এলো নাকি এখানকার বিরিয়ানি আমাদের ওখানকার মতো খেতে হবে না কিন্তু জাস্ট আমরা টেস্টের জন্য নিয়েছি খিদেও পেয়েছি অনেকে কিন্তু ভিডিওটা দেখে খুব কিস্তি করবে কি কি রয়েছে লেগ পিসটা দেখা দেখি 4 পিস চিকেন থাকে 4 পিস চিকেন থাকে হ্যাঁ ছোট ছোট 4 পিস এইটা 2 পিস এইটা 3 পিস আর 4 পিসটা এইটা হচ্ছে 4 পিস তার সাথে দিয়েছে পেঁয়াজ লেবু আর একটা আচার টাইপের আর এইটা কি জিনিস আছে এটা ভাইয়া ये क्या चीज है কারি বিরিয়ানির সাথে একটা কারি দিয়েছে যদি ড্রাই লাগে তাহলে এই কারি দিয়ে খেতে হবে খুবই ব্যাপার আর এক্সট্রা আমরা একটা রায়তা অর্ডার করেছি এই বিরিয়ানি প্লেটের দাম হচ্ছে 350 টাকা প্লাস 5% জিএসটি আর রায়তাটা হচ্ছে 75 প্লাস 5% জিএসটি এই হচ্ছে ব্যাপার টেস্টটা কিরকম এই ডিমটা গান দেখি একবার আরসালানে বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি ম্যাগি মশলার মতো টেস্ট এক্স্যাক্টলি তাই পুরো ম্যাগি মশলা দিয়ে মনে হচ্ছে বিরিয়ানিটা বানিয়েছে একটু হায়দ্রাবাদি স্টাইল করে দুপুর 2:28 আর আমরা রেডি লোনাভলাকে বিদায় জানানোর জন্য এই রাইডটাই বলতে পারো রাইডিং গিয়াস পরে এই ট্রিপের আমাদের মোটামুটি শেষ রাইড আজকের দিনের ল্যাবটাই হচ্ছে ল্যাব বলবো না আজকের দিনের জার্নিটাই হচ্ছে ফাইনাল জার্নি মুম্বাই থেকে লোনাভলার জার্নি মুম্বাই থেকে লোনাভলা ট্রেন রুট কিন্তু দুর্ধর্ষ আমার একদিন করার ইচ্ছা রইলো মানে ফিউচারে কোনো সময় করব। আমরা এখন লোনাভলা থেকে বেরিয়ে যেতে চলেছি মুম্বাই এখান থেকে 94 কিলোমিটার দেখাচ্ছে বা কত এটা দেখালো বুঝতে পারলাম না তবে আমরা এখন যেতে চলেছি রাইডার পালে ফ্ল্যাটে আপার থানাতে লোধা অ্যাপার্টমেন্টে এখান থেকে জিপিএসে লাগিয়েছি লোধা আপার থানার ডিস্টেন্স বলছে 89 কিলোমিটার 2 ঘন্টা 27 মিনিট সময় লাগবে 89 কিলোমিটার যেতে বুঝতে পারলাম না কেন জ্যাম হতে পারে তার সাথে সাথে রাস্তাও খারাপ থাকতে পারে তবে আমরা লোনাভলা থেকে এখন সামনের দিকে যাব খান্ডালা হয়েই কিন্তু আমরা থানের দিকে যাব খান্ডালা শুনলেই সেই গানটার কথা মনে পড়ে এ ক্যা বলতি তু এ ক্যা मैं बोलूं আতি কা খান্ডালা রেনকোটটা পরলাম না বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে রেনকোটটা পরে নিতে হবে ব্যাগ থেকে বের করে কারণ ভেজা যাবে না রাইডিং গিয়াস ভেজানো যাবে না এই গতকাল আমরা কাতালধা ওয়াটারফল গেছিলাম হচ্ছে এই রুট দিয়ে নিচের দিকে আর এখানে সামনে দিয়ে কিন্তু মানে প্যারালালি কিন্তু মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে বেরিয়ে গেছে সেখানে বাইক অ্যালাউড নয় মনে হচ্ছে এটাই মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে কিন্তু আমরা ওটা নিতে পারবো না বাইক ওখানে অ্যালাউড নয় ঠিক আছে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার দরকারও নেই আমরা আমাদের রাস্তা দিয়েই যাবো যেখানে ছোট রাস্তা ছোট জায়গা দিয়েছে বাইকের জন্য সেই রাস্তা দিয়েই যাব আর কি বাইকার মানেই হুলিগান বাইকার মানেই ঝামেলা পাকাবে বাইকার মানেই বাওয়াল করবে কিন্তু একদমই সেটা নয় আমরা বাইকাররা মানে সব বাইকার সমান হয় না প্রত্যেকটা সেগমেন্টেই শুধু বাইকিং সেগমেন্টে নয় গাড়ির সেগমেন্টেও খুব র্যাশ ড্রাইভার পাওয়া যায় সেরকম বাইকিং সেগমেন্টেও পাওয়া যায় তো আমার সবার কাছে রিকোয়েস্ট যে সেফটি মেনে রাইড করো এই যে মুম্বাই 96 কিলোমিটার খোপলি হচ্ছে 13 কিলোমিটার আমরা খোপলি হয়ে যাব প্রথমে খান্ডালা ঘাট পেরিয়ে খোপলি হয়ে তারপরে থানের দিকে যাব তো আজকে কিন্তু আমাদের বেশ সুন্দর পার্টি রয়েছে আমি রাইডার পালকে বলেছি সুরমাই খাবো সুরমাই ফিশ মানে এইসব এরিয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশেসের মধ্যে পড়ছে সুরমাই মানে বেস্টই বলতে পারো সব থেকে কস্টলি ফিশগুলোর মধ্যে কিন্তু সুরমাই পড়ছে তো রাইডার অলরেডি স্যালারি পেটে গেছে তো ওকে বলেছি সুরমাই খাবো অলরেডি সুরমাই কিনে রেখে দিয়েছে আমাদের জন্য আর আমি এইসব এরিয়াতে আসলে কিন্তু চেষ্টা করি একটু সুরমাই ফিশ খাওয়ার মানে গোয়া মুম্বাইতে সুরমাই বলে আর এমনিতে কিন্তু ওটা কিং ফিশ কোঙ্কনে আগের বারে মানে কাঁপিয়ে খেয়েছিলাম সুরমাই ফিশ ইভেন গোয়াতে যখন ছিলাম গোয়াতেও খেয়েছিলাম সুরমাই দুর্ধর্ষ খেতে স্পেশালি রাওয়া ফ্রাইটা দুর্ধর্ষ খেতে মানে সুজি দিয়ে হালকা ফ্রাই করে জাস্ট দুর্ধর্ষ খেতে এখন বিরাট জ্যাম রয়েছে রাস্তায় বিরাট জ্যাম খান্ডালা রয়েছে সামনে খান্ডালা ভিউ পয়েন্ট রয়েছে বিরাট জ্যাম এখন
15th অগস্ট বলে কথা। যদিও এই ব্লগটা যখন দেখবে তখন স্বাধীনতা দিবস চলে যাচ্ছে, মানে আজকে তো আর এই ব্লগটা আপলোড করতে পারবো না। তো তাও তোমাদের সবাইকে 78তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ছোট একটু রিকোয়েস্ট যে যেখানে সেখানে নোংরা ফেলো না, জলের অপচয় কম করো, কিছু অন্যায় হচ্ছে দেখলে প্রতিবাদ করার চেষ্টা করো। আর কি, এই ছোটোখাটো জিনিসগুলো করলেই, এই যে গাড়ি থেকে প্লাস্টিক ফেলা, প্যাকেট ফেলা, পাহাড়ে গিয়ে পাহাড় নোংরা করা, এগুলো একটু কম করো। এখান দিয়ে ভিউ পয়েন্ট রয়েছে, জাস্ট বাইকটা বাদিকে রাখবো, একটু দেখবো। এটা মনে হচ্ছে মাঙ্কি পয়েন্ট। এটা হচ্ছে খান্ডালার রাজমাচি ভিউ পয়েন্ট। আমি বুঝতে পারছি না এখান দিয়ে রাজমাচি ফোর্ট দেখা যাচ্ছে নাকি কোন দিকে আছে বুঝতেও পারছি না। এই দিকে হলেও হতে পারে, কারণ রাজমাচি ফোর্ট কিন্তু এই দিকে হওয়ার কথা। হিমাদ্রি গিরপারে এখানে কি লাগিয়েছে দেখো, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। আজকে 15th অগস্ট, তাই জন্যই আমি লাগাইনি। তার কারণ হচ্ছে বাইকে লাগানোর জন্য বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, আমি সব কিছু জানি না, তাই জন্য আমি আর ইন্ডিয়ান ফ্ল্যাগ বাইকে লাগাইনি। তবে বাইকে লাগানোর কিছু নিয়ম, বাইকে না গাড়িতেও লাগানোর কিছু নিয়ম রয়েছে। সব জায়গায় কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো যায় না। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, খান্ডালার সানসেট পয়েন্ট। খান্ডালার সানসেট পয়েন্ট এরকম দেখতে। সানসেট ক্যাফে রয়েছে, এখানে বসে চা খেতে খেতে সানসেট দেখা যেতে পারে। এই যে এই পাহাড়টা দেখা যাচ্ছে, এটাকে বলছে ডিউকস নোজ। ডিউকস নোজ এটাও কিন্তু খান্ডালার ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটা। এখানে পাহাড়টাকে দেখো, আবার জাল দিয়ে তারজালি দিয়ে বেঁধে রেখে দিয়েছে যাতে পাথর টাথর উপর থেকে না পড়ে। এটা পুরো সেপারেট একটা পাহাড়। দেখো বাদিকে বেশ কিছু পাহাড় রয়েছে, তারপরে মাঝখানে নিচে, ঠিক এর নিচেই রয়েছে কিন্তু মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েটা। এই যে এইখানটায় যদি দাঁড়াই তাহলে এক্সপ্রেসওয়েটা হয়তো দেখা যাবে। দাঁড়াও এক সেকেন্ড দেখাই তোমাদের, একদম নিচেই রয়েছে। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। এখানে কিন্তু বাইক অ্যালাউড নয়। আর ওখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, ওখান থেকে মনে হচ্ছে ট্রেন যাবে কদিন পরে, তাই না? একটা জিনিস দেখো, এখানে একটা NH48 এর উপরে আমরা দাঁড়িয়ে আছি। নিচে রয়েছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, আর ওই যে ট্রেন লাইনটা গেছে হচ্ছে এরমভাবে, এই পাহাড়ের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, ট্রেন লাইন চলে যাচ্ছে। এখান দিয়ে ট্রেন গেলে কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগবে। হিমাদ্রি দাঁড়া, জ্যাকেট খুলবো, রেনকোট ভাল লাগছে না। বাবা গরমে পাগল হয়ে গেলাম। জাস্ট জিলারের রেনকোটটাতে কোনো ভেন্টিলেশন নেই, মানে বৃষ্টি যদি না হয় তাহলে জাস্ট পাগল হয়ে যাবে রেনকোট পরে থেকে। হ্যাঁ, বাইক চলুক কি না চলুক, হ্যাঁ ভেতরে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম একদম। খান্ডালার মাঙ্কি ভিউ পয়েন্ট। খান্ডালাতে 3টে ভিউ পয়েন্ট দেখলাম, রাজমাচি ফোর্ট ভিউ পয়েন্ট, রাজমাচি ভিউ পয়েন্ট, তার সাথে সানসেট পয়েন্ট, আর এটা হচ্ছে মাঙ্কি ভিউ পয়েন্ট। তবে আজকে স্বাধীনতার দিনে একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে, যে এই লাস্ট কিছুদিন না আমরা সেরকমভাবে, মানে কি বলবো, নিউজের মধ্যেই ছিলাম না, নিউজ দেখাও হয়নি সেরকমভাবে। কিন্তু কালকে বনির সাথে অনেকক্ষণ কথা হলো, তখন ব্যাপারটা শুনলাম যে RG কর মেডিকেল কলেজের ঘটনাটা। গতকালই আমি সেরকমভাবে শুনলাম ব্যাপারটা। কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কলকাতাতে একটা র্যালি ছিল, পুরো মহিলাদের র্যালি, পুরো রাত জুড়ে, সারা রাত জুড়ে মহিলারা র্যালি করবে এরকম ছিল কালকে। বনি আর মাও সেখানে পার্টিসিপেট করেছিল, তারা গেছিলো। আমাদের লোকালিটিতেও র্যালিটা বেরিয়েছিল, তো মা আর বনি সেখানে গেছিলো। তো ওইসব ছবি টবি দেখতে দেখতে বনির সাথে ডিসকাস করলাম অনেকক্ষণ ধরে। তারপরে ঘটনাটা শুনলাম, মানে কি প্যাথেটিক ঘটনা সেটা শুনলাম। তো শুনে এত খারাপ লাগলো, মানে বুঝতে পারছি না, একটা মেডিকেল কলেজে যদি সেখানকার ডাক্তার সেফ না থাকে তাহলে বাকি কোথায় সেফ থাকবে মানুষজন? বাকি রাস্তাঘাটে রাত্রিবেলা মেয়েদের কি আদৌ কোনো সেফটি আছে তাহলে? মানে যেখানে আমরা সবসময় ফাইট করি যে ছেলে মেয়ে সমান, দুজনকে সমান মর্যাদা দেওয়া উচিত, তো সেক্ষেত্রে মেয়েদের সেফটিটা এরকম জায়গায় এসে ঠেকবে? প্রত্যেকটা ঘটনা, মানে একটার পর একটা ঘটনা, আজকে ওয়েস্ট বেঙ্গলে হোক, কালকে দিল্লিতে হোক, পরশুদিন মানে ফরেন থেকে আসছে বাইকার কাপেল, সে ঝাড়খণ্ডে রেপড হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছি না আমি যে কী রকম সিচুয়েশান হয়। আমি কালকে শুনে যা শিহরিত হয়ে উঠেছি যে কী ঘটনা। তারপরে শুনলাম বনির কাছে যে হয়তো আরও এর ডেপথে অনেক কিছু রয়েছে, সেগুলোকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন হলে তারপরেই সত্যটা সামনে আসবে। তবে ঠিকঠাক ইনভেস্টিগেশন হওয়াটা খুব দরকার। আমি জানি না আমার এই ব্লগটা যখন আপলোড হবে তখন হয়তো সব কিছু সবার চোখের সামনে চলে আসবে, তাও আমি যেহেতু জানি না এখনও অবধি ডিটেলসে যে কী লাস্ট অবধি কী ঘটনা ঘটেছে, কতজন এর মধ্যে অ্যারেস্ট হয়েছে। আমি শুধু একজন সিভিক ভলেন্টিয়ারের অ্যারেস্ট হওয়ার খবর শুনলাম, কিন্তু আদেও কি সেটা সত্যি যে একজন সিভিক ভলেন্টিয়ার একটা মেডিকেল কলেজে ঢুকে সেখানকার ডক্টরকে রেপ করে দিচ্ছে? এটা কি আদেও সম্ভব?
হতেও পারে, বলা যায় না, হতেও পারে, কিন্তু তাও একটু ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, ভাবনা চিন্তার বিষয় রয়েছে। সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে এমন কিছু আন্দোলন, এমন কিছু প্রোটেস্ট করতে হবে যাতে সত্যিটা, একদম সত্যিটা সবার চোখের সামনে ফুটে ওঠে, সবার সামনে বেরিয়ে আসে। তো এটাই আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার কাছে এটাই রিকোয়েস্ট যে একটু ভালোভাবে ইনভেস্টিগেশন করুন। একদম মানে যে মেয়েটার সাথে এটা হয়েছে তার ফ্যামিলির কথা একবার ভাবুন, তার বাড়ির লোকজনের কথা একবার ভাবুন, ভেবে তারপরে একটুখানি ইনভেস্টিগেশন করুন আর সত্যটা সবার সামনে নিয়ে আসুন। এখানে একটা টোল প্লাজা পেয়েছি, শেডুং জায়গার নাম মনে হচ্ছে শেডুং, আর ওখানে লেখা রয়েছে IRB MP এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড। পানভেল 4 কিলোমিটার লেফট সাইড, গোয়া 550 লেফট সাইড চলে যাচ্ছে, মুম্বাই দেখাচ্ছে 58 কিলোমিটার স্ট্রেট। আমরা একদম মুম্বাই রাস্তায় নেব। মেট্রো রেল যাচ্ছে এখানে। কটা কম্পার্টমেন্ট রয়েছে? একটা, দুটো, তিনটে কম্পার্টমেন্টের মেট্রো। এটা ট্রায়াল রান চলছে নাকি বুঝতে পারছি না। এটা কি টাইপের মেট্রো ভাই? হ্যাঁ, পুরো ফাঁকা, মনে হচ্ছে ট্রায়াল রানই চলছে। আপার থানে লোধা অ্যাপার্টমেন্ট থেকে আমরা এখন অবধি ওই 16-15 কিলোমিটার মতো পেছনে রয়েছি, আর তার মাঝখানে এরকম একটা পাহাড় দেখতে পাচ্ছ। এইখানে যেটা দেখা যাচ্ছে পতাকা লাগানো, এটাও কিন্তু কোনো দুর্গই হবে মনে হচ্ছে দেখে। আমরা কিন্তু প্রায় ঢুকে পড়েছি। নদী দেখতে পাচ্ছ ডান দিকে, উল্লাস নদী কোথায় ছিল? গতকাল আমরা কাতালধার ওয়াটারফল ভিজিট করেছি, কাতালধার কিন্তু এই উল্লাস নদীর উপরই। এসে পৌঁছে গেলাম আমরা একদম NH 160-তে। পেছন দিকে রয়েছে মুম্বাই, সামনে রয়েছে আপার থানে, মানে থানে মুম্বাই সবই পেছন দিকে রয়েছে। আর আমরা এখন আপার থানার দিকে যাচ্ছি। এবার কিন্তু উল্লাস নদীর উপর দিয়ে আমরা ব্রিজটা ক্রস করব। উল্লাস নদী দেখা যাচ্ছে। কালারফুল ব্রিজ। চলো, ওই যে দূরে ওখানে লোধা অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে, ওদিকেই হচ্ছে আমাদের জার্নি। নাম্বার 3 দিয়ে ঢুকে ওই ফ্ল্যাটটা হচ্ছে রাইডার পাল। স্যালারি পেয়েছে, প্রথম স্যালারি পেয়েছে। ব্যাপার বুক ফুলে গেছে, দেখেছিস? স্যালারি শেষ হয়ে গেছে। ঢুকছে আর বেরোচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি। দেখেছি কিরম বস্তির ছেলেদের মতো অবস্থা। বাইকটা দেখ একবার, বাইকটা। হ্যাঁ, কি অবস্থা ভাই। তো তোমাদের বললাম আজকে এখানে এসে একটা ছোট মতো পার্টি রয়েছে। পার্টির তোড়জোড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সুরমাই ফিশ খেতে চেয়েছিলাম, তো এখানে সুরমাই ফিশ চলে এসছে। আর সাইজগুলো দেখো, তিনজনের দুটো করে পিস, টোটাল 6টা পিস। আর কি বানাচ্ছিস সেটা? ম্যারিনেটেড যেটা হবে এর উপর লাগাতে হয় প্রথমে, তারপরে তুমি রাভা ফ্রাই করতে, তখন আবার সুজি আর রাভা ফ্রাই, তো আবার আমাকে সুজি আর কর্নফ্লাওয়ার আলাদা করে মিক্স করে তার মধ্যে হচ্ছে কি বেকিং পাউডার দিতে হবে হালকা নুন দিয়ে। এইটা মাখানোর পর ওটার মধ্যে চুবিয়ে তারপর আমাকে হালকা তেলে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এটা শিখলি কোথা থেকে? সুরমাই ভাজা ইউটিউব। সুরমাই ও আগে মানে ও মহারাষ্ট্রে আছে অনেকদিন, পুনেতে ছিল, কিন্তু সুরমাই ও খায়নি। সুরমাইটা আজকে খাবি, দেখবি নিজে যদি ঠিক মতো করতে পারিস তাহলে জাস্ট ফাটানো খেতে হবে। সুরমাই তো ম্যারিনেট হয়ে গেছে, আর এখানে ম্যারিনেট হচ্ছে এখন পমফ্রেট গুলো, পমফ্রেট মাথা সমেত। ছেলে বড় হয়ে গেছে। কেস আছে। কি কেস? 7 পিস পমফ্রেট এখন 4 পিস আছে, 3 পিস আমি রাস্তায় ফেলে দিয়েছি। কোথায় ফেলেছি আমি জানি না। মাছ আবার সমুদ্রে চলে গেছে নাকি? মাছ ভাজা আর তার সাথে হবে হচ্ছে এটা লাল চা। কিন্তু প্রথমে পড়ে গেছে আমাদের সুরমাই ফিশ। আর আগের দিন তো ভাজা হয়েছিল মাছ একটা বড় কড়াইতে তেলের মধ্যে পুরো চোবানো। এই মাছটা একটু এরকম ভাজার কারণ কি সেটা আমাদের রাঁধুনি বলবে।
অ্যাকচুয়ালি এটা ফ্রাইং প্যান, তো ফ্রাইং প্যানে কম তেলে লাগবে না নিচে। আর আমি ইউটিউবে যেটা কম তেলেই না আস্তে ফ্লেমে ভাজে, তো ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভাপে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কম আছে। তো যে মাছ ভেজেছে আর কি সেই আজকে টেস্ট করবে, টেস্ট করে আমাদের জানাবে কিরম হয়েছে। ওরমভাবে টেস্ট করতে নেই, টেস্টটা করতে হচ্ছে ভেঙে প্রথমে দেখাতে হবে, তারপরে ভেতরটা কিরকম সাদা না কিরকম করতে হবে, তারপরে টেস্ট করতে হবে। দেখা 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 মাছটা মানে আগে এই পিসটার সাইজ হচ্ছে ঠিক এরকম একটা, জাস্ট এটা এই পার্টটা জুড়েই হয়েছে মাছ। এটা টেস্ট করবে হচ্ছে রাইডার, ভেতরটা হচ্ছে এরকম সুন্দর খেতে। প্রথমবার খেলাম আমি, তুমি বলেছিলে আমাকে ফোনে, সুন্দর খেতে, ভালো খেতে। দুপুর 3:30 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি একটু বেরোনোর জন্য। কোথায় বেরোবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখো ব্যাপারটা, এখানে হচ্ছে হিমাদ্রির বাইকের অবস্থা হচ্ছে এরকম। হিমাদ্রি বাইকে উইন্ডশিল্ড বলে এখন আপাতত কিছু নেই, তার সাথে এই হচ্ছে আমার বাইকে উইন্ডশিল্ড নেই, তার সাথে বাইকের অবস্থা দেখো পুরো একদম কালারফুল হয়ে আছে বলতে পারো। দুর্ধর্ষ রকমের বাজে লাগছে উইন্ডশিল্ড ছাড়া, যে কীরকম এটা লাগছে। ঠিক আছে, আপাতত আমরা এখন বেরিয়েছি, যাব হচ্ছে সিএসটি, ছত্রপতি শিবাজি টার্মিনাস। সিএসটি মানে মুম্বাইয়ের সবথেকে বড় রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্রের সবথেকে বড় রেলওয়ে স্টেশন, দেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটা ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন টার্মিনাস। আমরা রয়েছে হচ্ছে লোধা আপার থানে এই লোধা কমপ্লেক্সে। আমরা আবার লাস্ট 2 দিন ধরে আস্তানা কেটেছি, গত পরশু দিন, আজকে হচ্ছে 17 তারিখ, গত পরশু দিন মানে 15ই আগস্টের দিন আমরা এখানে এসেছি। গতকাল সারা দিন খালি একটাই মাত্র খবর দেখেছি, সেটা হচ্ছে আমাদের আরজি করের ঘটনা। এত প্যাথেটিক একটা ঘটনা, কি বলবো, মানে সারা দিন ধরে কালকে ওটাই করেছি। এতদিন ট্রিপে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য সেরমভাবে খেয়াল করা হয়নি, নিউজ সেরমভাবে ফলো করা হয়নি, কিন্তু গতকাল খবর দেখেছি সারা দিন ধরে, পুরো গুলে খেয়েছি বলতে পারো বাংলার নিউজ চ্যানেলগুলো। মানে কি বলবো, এরকম ঘটনা যে এখনও আমাদের দেশে ঘটছে, তার জন্য কাকে দোষ দেব। লোধা থেকেই বানানো হয়েছে এই রাস্তা, তো বেশ চওড়া একটা রাস্তা। সামনে গিয়ে NH 160-তে উঠবে, মানে ইস্টার্ন এক্সপ্রেসওয়েতে আমরা উঠবো এখন। উঠে থানে হয়ে, এটা আপার থানে, এরপরে থানে হয়ে আমরা মুম্বাই যাবো, একদম মুম্বাইতে পৌঁছাবো। মানে যখন এসছিলাম কলকাতা থেকে মুম্বাই রাইড করে, তখনও আমরা একদিন মুম্বাইতে গেছিলাম, ঘুরে টুরে বেরিয়েছি, কিন্তু তখন সেরমভাবে ব্লগ শ্যুট করিনি। আজকে ভাবলাম যখন বেরোচ্ছি মোটরলাইন সেট আপটা লাগিয়েই নিয়ে একটু মুম্বাইয়ের ব্লগও করে নেবো। এইখানটার জ্যাম আর ঠিক হলো না, এখন দুপুরবেলা 3:30 পৌনে 4টের সময় এখানে এরকম জ্যাম। আসলে এটা ইস্টার্ন এক্সপ্রেসওয়ে বা NH 160, এই রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, আর তাই জন্যই এত জ্যাম। মহারাষ্ট্রের এই পার্টগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তখন হঠাৎ করে ওয়েস্টার্ন ঘাটস বা সহ্যাদ্রি মাউন্টেন্সের একটা করে পার্ট দেখা যায়। মুম্বাইতেও কিন্তু তাই, মানে হঠাৎ করে একটা পাহাড়, হঠাৎ করে মাঝখানে, রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা পাহাড়। আগের দিন যখন আমরা ব্যাক করে এলাম তখন এখান থেকেই কিন্তু ঢুকেছিলাম থানেতে, একদম উল্লাস নদী ব্রিজটা ক্রস করেই। আর আজকে আবার ব্রিজ ক্রস করে সোজা বেরিয়ে যাবো মুম্বাইয়ের দিকে। এই হচ্ছে নদী, উল্লাস নদী। আমরা কিন্তু আগের দিন এসেছিলাম একদম ওই পাহাড়ের গোড়া দিয়ে। আপার থানের লোধা কমপ্লেক্স থেকে সিএসটির ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, আর 1 ঘন্টা 35 মিনিট সময় লাগবে বলে গুগল বলছিল। তবে আমার মনে হয় আরও বেশি সময় লেগে যাবে, কারণ আমরা কিন্তু পুরো রাস্তাটাই মানে 6-7 কিলোমিটার 8 কিলোমিটার মতো এসছি, 7 কিলোমিটার মতো এসছি, আর সেটাই কিন্তু পুরো জ্যামের মধ্যে দিয়ে এসছি। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরো থানের মধ্যে পড়ছে। এই থানেকে ক্রস করে, মানে থানেকে জাস্ট বাইপাস করে আমরা যাবো, ডান দিক বাদিক থানে পড়বে। এখানে আমার সিস্টেমটা হচ্ছে ওয়েস্ট আর ইস্ট, থানে ওয়েস্ট এরকম দুটো রয়েছে সব জায়গায়। ডম্বিবলি যে রেলওয়ে স্টেশন রয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লোধা কমপ্লেক্সের, সেখানেও ডম্বিবলি ইস্ট, ডম্বিবলি ওয়েস্ট, ভিক্রোলি, দাদার, মুলুন্দ সব সামনে রয়েছে। মোস্ট প্রবলি এইদিকে মুম্বাইয়ের শেষ পয়েন্ট হচ্ছে চেম্বুর এরিয়ায় হচ্ছে শেষ পয়েন্ট। চেম্বুর দিয়ে কিন্তু আমরা মুম্বাই এন্টার করবো। এখনও থানে দিয়ে যাচ্ছি আমরা, এখন আমরা পরপর ফ্লাইওভারগুলো পাবো। আমরা সিএসটি কিন্তু একদম ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাইয়ের একদম ফ্রন্টে, গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি হবে। তো আমরা কিন্তু স্ট্রেট ওদিকেই যাবো, এখন পুরোটাই কভার করবো। মুম্বাইয়ের বেশিরভাগ পার্টের উপর দিয়ে আমরা কিন্তু বাইক রাইড করে যাব, মানে যেখান থেকে এই রাস্তাটা গেছে আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা থাকবো মোটামুটি।
আর এখানে সিস্টেম হচ্ছে যে পেছনে যে বাইকে বসে সে হেলমেট পরে না, মানে সামনের জন হেলমেট পরলেই হয়। মুম্বাই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে ঢুকে গেছি, মানে 4-5 কিলোমিটার আগে মুম্বাই ঢুকে গেছি। মুম্বাইয়ের একদম ধরে নাও এটা ইস্টার্ন পার্ট হবে, আর আমরা ওয়েস্টার্ন পার্টের দিকে যাচ্ছি, একদম পশ্চিম দিকে যাচ্ছি মুম্বাইয়ের। দেখো ব্যান্ডো বাজাচ্ছে, ব্যান্ড পার্টি বাজাচ্ছে, এটা কিন্তু গণেশ পুজোর জন্য প্র্যাকটিস চলছে, সামনেই রয়েছে গণেশ পুজো। তো এক একটা পাড়া জাস্ট কাঁপিয়ে দেবে এরম ব্যান্ডো বাজিয়ে, এরম ব্যান্ড পার্টি বাজিয়ে। মুম্বাইতে যেমন আগে ফিয়েট পদ্মিনীর ট্যাক্সি ছিল, এখন কিন্তু এই যে ইকো, তার সাথে স্যান্ট্রো কিন্তু প্রচুর স্যান্ট্রো ট্যাক্সি। এই যে দেখে বোঝা যাচ্ছে মুম্বাই। আগের দিন আমরা একটা রাস্তা নিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে এবার আর গেলাম না। আমরা যদি ওটা দিয়ে যেতাম তাহলে তোমাদের দেখাতাম জায়গাটা পুরো, মানে ফরেনের ধরে নাও নিউ ইয়র্ক, তারপরে লন্ডন যেরকম লাগে ওর থেকেও ভালো লাগছে মুম্বাইকে, মানে লাগছিল আগের দিন। এদিকেই মনে হচ্ছে সমুদ্র রয়েছে, মুম্বাই পোর্ট, এদিকে পোর্ট ট্রাস্ট, মুম্বাই পোর্ট ট্রাস্ট। আমার মনে পড়ছে আমি যখন M2M ফেরি করে মান্ডুয়া থেকে মুম্বাই এসেছিলাম কন্যাকুমারী টু কাশ্মীর ট্রিপে, তখন মনে হচ্ছে এই পোর্টেই এসে ল্যান্ড করেছিল, মানে এই পোর্টেই কিন্তু এসে M2M ফেরি দাঁড়িয়েছিল। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আমরা পার্সেল অফিস মেরেছি, একদম ডাইরেক্ট পার্সেল অফিসে যাব। আচ্ছা, আমাদের যেহেতু পার্সেল হবে না, যেহেতু লাগেজ হিসাবে যাবে গাড়িতে, আমাদের টিকিটে রয়েছে, তাই জন্য আমাদের লাগেজ অফিস যেতে হবে। পার্সেল অফিসে কিন্তু কাজ হলো না। এখানে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের আগের গলিতে আমাদের ঢুকতে হবে, মনে হচ্ছে ওই গলিতে যেতে হবে, তার জন্য ইউটার্ন নিতে হবে। এই যে এটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি আমরা। আর বাইক পার্সেল কোথা থেকে হবে দেখতে হবে আমাদের। পার্সেল অফিস, রিজার্ভেশন সেন্টার। যেহেতু আমাদের আগামীকাল ট্রেন রয়েছে, তাই জন্য আজকে আমরা বাইক আর পার্সেল করতে পারবো না, বাইক প্যাক করতে পারবো না। প্যাক করে এখানে রেখে যেতে পারতাম, কিন্তু আমরা আজকে আর কিছু করতে পারবো না, আমাদের কালকে আসতে হবে। PNR কালকের রয়েছে, তাই জন্য আজকে আমরা বাইক এখানে রেখে যেতে পারবো না। একটুখানি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই ব্যাপারটা হয়েছে হচ্ছে হিমাদ্রির জন্য। হ্যাঁ, আবার কি, তো ব্যাপারটা হয়েছে আগে সিস্টেমটা ছিল যে যদি টিকিটে যায়, লাগেজ হিসাবে যদি গাড়ি যায়, মানে পার্সেল হিসাবে হলে আজকে আমরা করে দিয়ে যেতে পারবো, কিন্তু সেটাতে কোনো গ্যারেন্টি নেই কালকে আমরা যে ট্রেনে যাবো সেই ট্রেনেই বাইক উঠবে। তো তাই জন্য আমরা পার্সেল করিনি, আমরা লাগেজ হিসাবেই নিয়ে যাবো। আর লাগেজের নিয়মটা হচ্ছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যেদিনকে ট্রেন সেই দিনকেই আসতে হবে 4 থেকে 5 ঘন্টা আগে। যদি রাত্রে ট্রেন হয় তাহলে সেদিনকে সকালে আসতে হবে। তো আমাদের বললো কালকে 11টা সাড়ে 11টার মধ্যে আসতে, তাহলে হয়ে যাবে। তো আমাদের কালকে আসতে হবে। তো আপাতত আমরা কি করছি, আপাতত আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভে গিয়ে আধা এক ঘন্টা বসবো। তারপরে আমাদের একটা ছোট্ট মিট আপ রয়েছে, 2-3 জন আসবে আমাদের সাথে দেখা করতে মুম্বাইতে। তো তার সাথে দেখা করবে। সামনে একটা টি পোস্ট বলে ক্যাফে রয়েছে CSTর আশেপাশেই কোথাও একটা, তো সেখানেই এসে আমরা একটু মিট আপ করবো, দেখা করবো। প্রচুর ভিড় আজকে স্যাটারডে, মেরিন ড্রাইভে প্রচুর ভিড়। কি করতে এসেছিস মেরিন ড্রাইভে? কি করতে এসেছিস বল? না মেরিন ড্রাইভে এসেছিলাম, মেরিন ড্রাইভটা দেখতে এসেছি। না, তোরা দুজন ব্যাচেলার কি করতে এসেছিস বল? ও বাবা, ব্যাচেলার পার্টি। মেরিন ড্রাইভে আমরা এলাম আসলে আসলে জংশনটা এসেছিলাম, তো কাছে ছিল। আচ্ছা, এসে কি দেখছিস? এসে কি বললি? কি বললি? বল না, স্বীকার কর না ভাই, সবাই দেখে, যে কোনো ছেলে দেখে। মেরিন ড্রাইভে এখন তামা তুমিও দেখো, সবাই দেখে। তো দেখো, দেখাশোনা ফ্রি, কেনাকাটা নিজের ব্যক্তিগত ব্যাপার। যার কেনাকাটা যেটা বলে সে দেখবে না নতুন জিনিস, দেখতে তো প্রবলেম নেই, দেখুক না। চল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই ছেলে দুটো ব্যাচেলার ছেলে কি করতে এসছে তার মানে তোমরা বুঝে নাও। তুমি একটু মেরিন সবাই দেখে, দেখে তো, সবাই দেখে। তার মানে কেউ সানগ্লাসের তলাতে দেখে, কেউ সানগ্লাসটা পড়ে আছে, তো এই কারণে ক্যামেরা ঘোরাই, আমি ধরে ঘোরানো কি আছে। এই হচ্ছে ক্যামেরা, আর এই হচ্ছে মেরিন ড্রাইভের এখন ভিউ। জাস্ট দেখো। এই হচ্ছে মেরিন ড্রাইভ। তাহলে বিকাল মানে সন্ধে বলতে পারো, এখন 7টা 5-10 বাজে। আমরা মেরিন ড্রাইভকে বিদায় জানিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটা ছোট্ট মিট আপ রয়েছে CSTর পাশেই। কালারটা বিশাল সুন্দর লাগছে। আর তার সাথে দেখো এই বাসটা, ডান দিকে বাসটা,
এটা হচ্ছে এমটিডিসির মুম্বাইয়ে ঘুরে বেড়ানোর বাস নাকি এটা। 7:20 বাজে আর সামনে এটা দেখা যাচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। কালার দেখো, লাইট কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, লাইটের কালার পুরো চেঞ্জ হচ্ছে। সিগন্যাল দেওয়া আছে, পুলিশ আটকে ছিল, কয়েকটা বাইক দেখলাম চলে গেল হেলমেট টেলমেট ছাড়া, পুলিশ কিছু বলছেও না। বেশ ভালো সিস্টেম, বেশ ভালো। তো যেরকমটা তোমাদের বলছিলাম যে মুম্বাইতে আমাদের একটা ছোট্ট মিট আপ ছিল, যেটা হচ্ছে সিএসটির আশেপাশে আমরা দেখা করবো বলেছিলাম, অলরেডি পোস্ট করে দিয়েছিলাম ইনস্টাগ্রাম স্টোরিতে। তো আমাদের সাথে দেখা করতে এসছে, আমি একটু সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, ছোট করে কে কোথা থেকে এসছে আর তার সাথে নামগুলো একটু জানবো আমরা। তো প্রথমে শুরু হচ্ছে তোমার থেকে, শান্তনুদার বাড়ি কোথায়? বীরভূমের বাড়ি। পরের জন হচ্ছে এই যে আমাদের রাইডার পাল, হালিশহরে বাড়ি। ও এখন রাইডার নাম ওর রয়েছে কিন্তু রাইডার করছে না। আর তোমার? হ্যালো, হাই, আমার নাম সুদীপ্ত হালদার, আমার বাড়ি হচ্ছে আন্দামান। সুদীপ্ত আন্দামান থেকে খুব কমেন্ট করে আমাকে আন্দামানে আসার জন্য, যাবো সব, মানে আমি প্ল্যান করলে তোমাকে ইনফর্ম করবো। রেডি করে রেখেছি, দাদা আসলে পরে কোথায় কি হবে না হবে সব একদম পুরো দায়িত্ব আমার। দাদাকে পুরো ঘোরানো, ঠিক মানে যাওয়ার থেকে নিয়ে রিটার্ন ব্যাক করা পর্যন্ত পুরো আমার দায়িত্ব। থ্যাংক ইউ। আন্দামানে প্ল্যান করবো, অবশ্যই তোমাকে ইনফর্ম করবো। তারপরে এখানে রয়েছে এভারগ্রিন আমাদের চিরন্তন দা। চিরন্তন দা জিম টিম করো তো? জিম করতাম, করতে? আচ্ছা, কলেজ লাইফে করেছি, হ্যাঁ। সেই স্ট্রাকচারটা রয়ে গেছে। না, চিরন্তন দা কোথায় থাকো এখানে? আমি এখানে থাকি পুনেতে, ওয়াকাটে, আর কলকাতায় বাড়ি সোদপুরে বাড়ি। সোদপুর থেকে চিরন্তন দা। আর এখানে রয়েছে অভিষেক, ঠিক বলেছি নাম? অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ থাকে হচ্ছে এখানে পানভেলে থাকে, ওর ব্রন এন্ড বট আপ এখানেই পড়ে। আমি বলে দিলাম, তুমি শান্ত ছেলে দেখো না, আমি বলে দিলাম। আমি দাদা ব্লগ সবসময় দেখি, আমাকে অনেক পছন্দ। অ্যান্ড অল দ্য বেস্ট টু দাদা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে পেছনে হিমাদ্রি। নমস্কার, আমি কিশোরগড় থেকে। হিমাদ্রি এখানে হোস্ট আজকে ব্যাপারটা। আর এখানে রয়েছে বিবেক লেট করে আসবে বলে খুব স্পিডে বাইক চালিয়ে এসছো শুনেছি। দিদিকে পাঠিয়েছে তার আগে। দিদি এখানে কাছাকাছি থাকে, তো দিদিকে পাঠিয়েছে। দিদি, আমার জামাইবাবু আর পরিবার তারা এসেছে আমার জন্যই, যে বৈদিকদাকে ধরে রাখো, যে আমি আসছি আমি দেখা করতে আসছি, ব্যাস দেখা করতে চাই। আর আমার মা খুব বড় ফ্যান তোমার ব্লগ পুরো দেখে। আমি সত্যি বলছি, আমি পুরোটা দেখতে পারি না, পড়াশোনা থাকে, কাজ থাকে, কিন্তু মার কাছে গিয়ে রাত্রেবেলা বলি একটু সামারিটা বলে দাও, ওইদিকে কি হলো। তারপরে মা ভালো পার্টগুলো দেখায়, দেখ কিরকম পড়ে যাচ্ছে, কিরকম অ্যাডভেঞ্চার করছে। মানে পড়ে যাওয়াটা ভালো পার্ট। পড়লেই তুমি শিখবে কি করে। একদম, দারুণ কথা। আর আন্টির সাথে কিন্তু আমার কথা হয়েছে ফোনে এক্ষুনি, মানে ভিডিও কলে কথা হয়েছে। খুব ভালো লাগলো আন্টির সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এরকম ভাবে সাপোর্ট করো। তোমার একটুখানি তুমি বলো। সৌরভ কোথা থেকে? এখানে সাঁতরাগাছি, এখানে আন্ধেরিতে। একদম কতদিন হয়েছে তুমি এখানে এসে? 12 বছর হয়ে গেছে। খুব ভালোভাবে সাবধানে রাইড করো আর সাবধানে আন্ধেরিতে থাকো। যাবো একসাথে, শিওর রাইড হবে। তো এই হচ্ছে আজকে আমাদের এখানে মিট আপ। এমনিতে লং উইকেন্ড চলছিল, তো তাই জন্য আমি ভাবছিলাম কেউ আসবে কি আসবে না। তো সবাই যে এসছে, থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। চিরন্তন দা যেটা এনেছে আমাকে প্রথমে বলেছে, কি হয়েছে দিদি? আমি আমার বোনের জন্য এনেছি একটা রাখির গিফট। আচ্ছা। আর তোমার জন্য, তোমাদের তিনজনের জন্য 3টে কন্টেনার আছে। তুমি চিকেন খেতে ভালোবাসো, সেজন্য চিকেন এনেছি। আমার বউ রান্না করে দিয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো এই চিকেনটা বনি মিস করে গেলি, তো আমি চিকেন খাবো রাত্রিবেলা, টেস্ট তোকে ব্লগেই জানাবো আর কি। থ্যাংক ইউ চিরন্তন দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো জাস্ট আমরা আরেকটু কিছু আড্ডা মারবো এখানে, তারপরে এখান থেকে বেরোবো, বাকি কথা মোটরবাইক ছেড়ে দেবো। তো আবার এখানেও আমি একটা কিছু ওটাতে রসগোল্লা আছে, তোমার ফেভারিট সিঙ্গাড়া আছে, তারপর গুড় চাপের মিষ্টি আছে। এত কিছু কখন খাবো আমরা? কি বলছিস? তুই কি বড়া পাবে না চিরমের জন্য? আমি দেখছিলাম ব্লগে যে আটা বড়া পাও খাচ্ছ, ভাবলাম যে একটু কলকাতার টাচের জিনিস যদি পাও, একটু ঘিয়ের যদি সিঙ্গাড়া খাও, তাহলে মনে পড়ে যাবে কলকাতার কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
টি পোস্টেই ছিল আমাদের মিট আপ, খুব সুন্দর একটা মিট আপ হলো, অনেকক্ষণ গল্প টল্প করলাম। এখন টাইম হয়েছে রাত 9:28। হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখা হবে, একদম শিওর দেখা হবে। দেখো একটা জিনিস দেখো, বাচ্চাটাকে মাঝখানে রেখেছে আর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রয়েছে বাইকে। বাচ্চাটারও হেলমেট নেই, পেছনে দিদিরও হেলমেট নেই, এরমভাবেই যাচ্ছে আর কি। মিট আপে কিন্তু বেশ জমি আড্ডা হয়েছে আজকে। আর এখন আমরা মিট আপ থেকে ফিরে চলে এসেছি আমাদের রুমে। দেখো বেশ কিছু জিনিস আজকে আমরা পেয়েছি গিফট হিসাবে। বিবেক, সৌরভ, চিরন্তন দা ওরা সব এগুলো দিয়েছে। এর মধ্যে নিমকি রয়েছে, তার সাথে মিষ্টি রয়েছে, সিঙ্গারা রয়েছে, এখানেও বেশ কিছু মিষ্টি রয়েছে। চিরন্তন দা পুনে থেকে, মানে প্রায় পুনে থেকে এসছে চিরন্তন দা, তো দিদি আমাদের জন্য এটা রান্না করে দিয়েছে। চিকেন দেখতে পাচ্ছ, 3 প্লেট রয়েছে আমাদের 3 জনের জন্য। তার সাথে এটা আন্টি পাঠিয়েছে, বিবেক নিয়ে এসছে বনির গিফট, বনির জন্য খুব সুন্দর একটা ব্যাগ। তার সাথে চিরন্তন দা আবার রাখির গিফট এনেছে বনির জন্য, এটা খুব সুন্দর শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে আড্ডা দিয়ে কথা বলে দারুণ লেগেছে আজকে। কিরম লেগেছে আজকে মিট আপ? দারুণ লেগেছে। প্লাস হচ্ছে আমার চিকেনটার যে স্মেলটা, ওটা তো আমার আরো খিদে বাড়িয়ে দিচ্ছে, দেখতে অপূর্ব লাগছে।